কখনো ভেবে দেখেছেন আমাদের খুব সাধারণ নিরীহ জিনিসগুলোর পেছনেও কি ভীষণ অন্ধকার ইতিহাস লুকিয়ে থাকতে পারে? যেমন ধরুন, একটা সাধারণ ঘুম পাড়ানি গান। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন আজ সেই গল্পটাই একটু তলিয়ে দেখা যাক। এই ছড়াটা শোনেনি, বাংলায় এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, তাই না? যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম মায়েরা এই সুরেই তাদের সন্তানদের ঘুম পাড়িয়ে আসছেন। ভাবলে কেমন একটা শান্ত স্নিগ্ধ ছবি চোখের সামনে ভেসে ওঠে। মানে সহজ কথা এর মানেটা কি দাঁড়ায়? বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, তাই গোটা পাড়াটাও চুপচাপ শান্ত। এর চেয়ে সরল ছবি আর কি হতে পারে? কিন্তু এখানেই তো আসল টুইস্ট। এই আপাত শান্তির চাদরের নিচেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্যি। আচ্ছা, একবার ভাবুন তো, যদি এই ছড়াটা আদতে কোনো মিষ্টি ঘুমপাড়ানি গান না হয়ে একটা গোটা গণহত্যার ইতিহাস হয়, একটা ভুলে যাওয়া দুঃস্বপ্নের দলিল। চলুন আজ এই গানের প্রতিটি শব্দের আড়ালে লুকিয়ে থাকা সেই রহস্যটাকেই খুঁজে বের করি। দেখুন, ওপর দেখলে তো মনে হবে এটা একদমই সাদামাটা একটা গান, শিশুকে ঘুম পাড়ানোর জন্য তৈরি। শব্দগুলো খুব সহজ, ছবিগুলো খুব চেনা, গ্রামের আট পড়ে জীবনের ছবি। কিন্তু আসল গল্পটা তো এর প্রতিটা শব্দের পেছনে লুকিয়ে আছে। গানের পরের লাইনটাও তো আমাদের সবারই জানা, বুলবুলিতে ধান খেয়ে ফেলেছে, তা খাজনা দেওয়া হবে কি করে। এটাও তো মনে হচ্ছে যেন গ্রামের কোনো সাধারণ কৃষকের একটা সাধারণ দুশ্চিন্তার কথা, তাই না? মানে ব্যাপারটা খুবই সাধারণ। পাখিরা ফসল নষ্ট করেছে, ট্যাক্স দেয়ার নিয়ে চিন্তা, একেবারে সাদামাটা একটা গ্রামের ছবি। কিন্তু বিশ্বাস করুন, আসল সত্যিটা এর চেয়ে অনেক অনেক বেশি ভয়ঙ্কর। তো চলুন এবার এই ছড়াটার আপাত শান্তির মুখোশটা একটু একটু করে সরানো যাক। প্রতিটা লাইনের আড়ালে লুকিয়ে থাকা সেই ভয়ঙ্কর ইতিহাসটাকে এবার টেনে বের করার পালা। প্রথমেই আসি পাড়া জুড়ালো কথাটায়। এর মানে কি পাড়াটা শান্ত হয়ে গেছে? না, একদমই না। এখানকার এই নিস্তব্ধতা আসলে মৃত্যুর নিস্তব্ধতা। বর্গী হামলার পর লুট, গণহত্যার ভয়ে যখন একটা গোটা গ্রাম জনশূন্য হয়ে যেত, সেই শ্মশানের মতো নিস্তব্ধতার কথাই এখানে বলা হয়েছে। আর বুলবুলি, ওটা কোনো মিষ্টি গানের পাখি নয়। আসলে বর্গীরা যখন গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিত, তখন পোড়া ফসলের ওপর আর এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশের ওপরে এসে বসত কারা? শকুন আর কাকের দল। এই বুলবুলি আসলে তারাই। এটা ছিল পরিকল্পিতভাবে দুর্ভিক্ষ তৈরি করার এক নৃশংস উপায়। তাহলে প্রশ্নটা হলো, এই যে বারবার বর্গী বর্গী করা হচ্ছে, কারা ছিল এই বর্গী? কোত্থেকেই বা এলো তারা? আসলে বর্গীরা ছিল মারাঠা সাম্রাজ্যের এক বিশেষ অশ্বারোহী বাহিনী, মানে লাইট ক্যাভেলারি। তাদের উদ্দেশ্য কিন্তু বাংলা দখল করা ছিল না। তাদের লক্ষ্য ছিল একটাই, চৌথ আদায় করা, মানে মোট রাজস্বের 1/4। আর সেই টাকা না পেলেই শুরু হতো তাদের অকথ্য নৃশংস অত্যাচার। আর এদের সঙ্গে পেরে ওঠা ছিল প্রায় অসম্ভব একটা ব্যাপার। কেন? কারণ তারা খুব হালকা সাজ সরঞ্জাম নিয়ে ঘুরত। ধরুন একটা বর্শা, তলোয়ার আর একটা কম্বল, ব্যাস। আর এই নিয়েই তারা দিনে প্রায় 40-50 মাইল বেগে ছুটে বেড়াত। নবাবের ভারী সেনাবাহিনীকে খুব সহজেই গোলকধাঁধায় ফেলে দিত, চারদিক থেকে ঘিরে ফেলে না খাইয়ে মারত। হঠাৎ ভোরের দিকে এসে হাজির হতো, আর দুপুর গড়াতে না গড়াতেই লুটপাট করে মিলিয়ে যেত। আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? এই কাজে তাদের পথ দেখাতো আমাদেরই এক বিশ্বাসঘাতক মীর হাবিব। তাদের লুটপাটের পরিমাণটা ঠিক কতটা ভয়ঙ্কর ছিল সেটা বোঝানোর জন্য শুধু একটা উদাহরণই যথেষ্ট। একবার ভাবুন, মাত্র একদিন দুপুরে তারা বাংলার রাজধানী মুর্শিদাবাদ ঢুকেছিল, আর সে সময়ের সবচেয়ে বড় ব্যাংকার জগৎ শেঠের বাড়ি থেকে লুট করেছিল আজকের হিসেবে প্রায় 2.5 কোটি, মানে 25 মিলিয়ন টাকার সোনাদানা। এই একটা ঘটনাতেই বাংলার অর্থনীতি কিন্তু প্রায় পঙ্গু হয়ে গেছিল। গঙ্গারামে লেখা মহারাষ্ট্র পুরাণে তাদের অত্যাচারের যে বর্ণনা পাওয়া যায়, তা শুনলে গায়ে কাঁটা দেয়। যেমন টাকা আদায়ের জন্য তারা নাকি মানুষের নাকে জল ঢালতে থাকত যতক্ষণ না সে দম আটকে মারা যেত। ভয় দেখানোর জন্য অনেকের কান নাক কেটে দিত, আর মহিলাদের সম্মানহানি তো ছিল রোজকার ঘটনা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে অনেক সম্ভ্রান্ত পরিবারের মহিলারা সম্মান বাঁচাতে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এত কিছুর পর গল্পে একটা দারুণ মোড় আসে। বাংলার নবাব আলীবর্দী খান একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছিলেন, এই বর্গীদের সামনাসামনি যুদ্ধে হারানো যাবে না। তাই তিনি অন্য পথ ধরলেন।
এক ভয়ঙ্কর প্রতিশোধের ছক কষলেন তিনি। সালটা ছিল ১৭৪৪। আলীবর্দী খান বর্গী সেনাপতি ভাস্কর পণ্ডিতকে শান্তি আলোচনার নাম করে মানকড়ায় ডেকে পাঠালেন। ভাস্কর পণ্ডিতও বিশ্বাস করে তার ২১ জন সেনাপতিকে নিয়ে নিরস্ত্র অবস্থায় সেই বৈঠকে এলেন। আর ঠিক তখনই নবাব একটা গোপন ইশারা করলেন। সঙ্গে সঙ্গে লুকিয়ে থাকা সৈন্যরা তাঁবুর দড়িগুলো কেটে দিল, আর বিশাল ভারী তাঁবুটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ওই সেনাপতিদের ওপর। তারপর যা হয়েছিল তা নৃশংস বললেও কম বলা হয়। নবাবের সৈন্যরা সেই কাপড়ের ওপর দিয়েই তলোয়ারের পর তলোয়ার চালিয়ে তাদের হত্যা করে। এরপরও কিন্তু আলীবর্দী থামেননি। ভাস্কর পণ্ডিতের কাটা মাথাটা একটা বর্ষার আগায় গেঁথে গোটা বর্গী শিবিরে ঘোরানো হয়েছিল, বাকিদের মনে ভয় ধরানোর জন্য। প্রতিশোধটা ছিল ঠিক ততটাই নৃশংস যতটা ছিল তাদের অত্যাচার। তো এই যে প্রায় ১ দশক ধরে বর্গীদের সন্ত্রাস চলল, এর ফল কি হল? ফল হল প্রায় ৪ লক্ষ মানুষের মৃত্যু। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৪ লক্ষ। এটাই ছিল সেই নারকীয় দশকের ভয়াবহ পরিণতি। এই ১ দশকের সন্ত্রাস কিন্তু বাংলার মাটিতে আর সংস্কৃতিতে এমন কিছু গভীর দাগ রেখে গেছে যা আজও মুছে যায়নি। সেই ক্ষতচিহ্নগুলো আজও রয়ে গেছে আমাদের চারপাশে। একটা উদাহরণ দিই, বর্গীদের ভয়ে এতটাই আতঙ্কিত ছিল সবাই যে তখনকার কলকাতার ব্রিটিশ ব্যবসায়ীরা শহরটাকে বাঁচানোর জন্য প্রায় ৩ মাইল লম্বা একটা বিশাল খাল বা পরীক্ষা খুঁড়ে ফেলেছিল। আর ভাবলে অবাক হতে হয়, এই ইতিহাস কিভাবে আজও আমাদের চারপাশে ছড়িয়ে আছে। বর্গীদের আটকাতে যে মারাঠা ডেচ খোঁড়া হয়েছিল, সেটাই আজকের কলকাতার ব্যস্ত এপিসি রোড। বাংলার অনেক গ্রামে আজও বর্গী ডাঙ্গা বলে জায়গা আছে, যেখানে হয়তো একদিন গণহত্যা চলেছিল, আর সেই সময়ের মানুষের ভয় আর কান্নার আর্তনাদ, সেটাই আজ হয়ে গেছে আমাদের শিশুদের ঘুম পাড়ানোর মিষ্টি একটা গান। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা থাকে না, ইতিহাস লুকিয়ে থাকে আমাদের চারপাশে, আমাদের বলা গল্পে, রাস্তায়, এমনকি আমাদের গানেও। এখন প্রশ্নটা হলো, এমন আর কত না বলা ইতিহাস আমাদের খুব চেনা, খুব সাধারণ জিনিসগুলোর আড়ালে লুকিয়ে আছে, যা হয়তো আমাদের পাঠোদ্ধার করার অপেক্ষায় দিন গুনছে? ভেবে দেখার মতো, তাই